শতকরা 90% লোক যারা চাকরি করে যায়, ইনকাম করে যায়, অথচ ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি জিনিস জানে না, তাদের জন্য ভিডিওটা। অসংখ্য ক্লায়েন্টকে দেখেছি তারা ইনকাম করে গেছে গোটা জীবন ধরে, কিন্তু কখনো সেভিংস করা এবং সেভিংস থেকে প্যাসিভ ইনকাম, যে প্যাসিভ ইনকাম দিয়ে বাকি জীবন চাকরি না করেও নিজের যত শখ আহ্লাদ পূর্ণ করা, সে সব কিছু সম্ভব। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো থিওরি না, টোটালি একটা প্র্যাকটিক্যাল ঘটনা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কথার অর্থ হচ্ছে আমি স্যালারির উপর ডিপেন্ডেন্ট হব না। চাকরি করলাম কি করলাম না সেটা ভবিষ্যতের ব্যাপার, তারপরে সে সময়ের ব্যাপার, কিন্তু একটা সময় পর্যন্ত আমি সেভিংস করে যাব। সেভিংস করার পরে একটা নির্দিষ্ট বছর পরে গিয়ে আমি আর সেভিংস করব না। আমি তখন কি শুরু করব, আমার অলরেডি যে গাছটা পুঁতেছিলাম, গল্পটা মনে আছে, সেই কথা বলেছিলাম চাইনিজ বাম্বু ট্রির কথা, যেখানে বলা হয়েছিল বছরের পর বছর ধরে জল দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, চারা দেখা যাচ্ছে না, অথচ তার পাশে আরেকটা ফুল গাছ, আরেকটা ফল গাছ, ফুল ফল দিয়ে ভরে গেল। কিন্তু তারপরে যখন সে উন্নতি লাভ করলো 5 বছরের পরের থেকে, সেটা আকাশ ছুঁয়ে গেল। এই ঘটনাটা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের গল্প। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এমনই ইনকাম করতে থাকবেন যখন আপনার আর এই 10টা 5টা ডিউটি করতে হবে না, যখন আপনাকে আর 1000 রকম প্রেশার নিতে হবে না, যখন আপনাকে আর বিভিন্ন যন্ত্রণা থাকতে হবে না। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুরু হচ্ছে এখান থেকেই। আজকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলবো, খুব গুরুত্বপূর্ণ কতগুলো কনসেপ্ট, অর্থাৎ বেস্ট কনসেপ্টগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করছি। এই কনসেপ্টগুলো যেটা রয়েছে সেগুলো আমি একটা একটা করে বলতে যাচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ। গোটা ভিডিওটার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট বলে গেছি, এবং আমার জীবনে বিগত 28 বছর ধরে যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো করেছি বিভিন্ন ক্লায়েন্টের, একদম সেগুলো বলে যাচ্ছি। কোনো থিওরিটিক্যাল কোনো কনসেপ্টই নেই এর মধ্যে। থিওরিটিক্যাল কনসেপ্ট ইউটিউব জুড়ে বা সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ লক্ষ রয়ে গেছে, প্রত্যেকেই কম বেশি শুরু করেছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে। তো আসা যাক, সবকিছু নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। পুরোনোদের তো অজস্র অসংখ্য কমেন্ট পাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এর মধ্যে 3টে কমেন্ট আমি আগে পড়ে শোনাবো, তারপরে মজাদার বিষয়টায় যাব। প্রথম কমেন্ট আমি করেছে অশোক প্রামাণিক, দুঃখ করে জানিয়েছি যে আমার দুর্ভাগ্য, আমি ফ্যামিলির জন্য করেছি, বন্ধুদের জন্য করেছি, যেন রিটায়ারমেন্টের আগ পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস থাকা সত্ত্বেও আমি কিছু করে উঠতে পারিনি। তার উদ্দেশ্যে এবং সেই কারণে আমি কিছু হয়নি। তো অশোকবাবু, আমি একটা ছোট কথা শুধু এই সম্পর্কে বলে রাখি, আপনি এটাকে ব্যাড লাক বলছেন, আমি এটাকে কি বলবো জানেন, গুড লাক। অনেক মানুষই এরকম সুযোগ পায় না পরিবারের জন্য কিছু করার। আপনি যে কাজটা করছেন তার যে হিসেব, তার যে ইনভেস্টমেন্ট, তার রিটার্ন আপনি বাকি জীবন ধরে নিশ্চিন্তে পেয়ে যাবেন, এটার মধ্যে কোথাও কোনো রকম সন্দেহ নেই। আমি বহুবার দেখেছি এটা। এটা অনেক বড় ইনভেস্টমেন্ট আপনি করেছেন, বন্ধুদেরকে সাহায্য করে, ফ্যামিলির জন্য সাহায্য করে, তার পরিমাণটা ভাবা যায় না। আমরা সে সুযোগ সবসময় পাই না। সুযোগ পাওয়া মানে তাকে ধন্যবাদ দিই আমরা, যে সুযোগটা তুমি করে দিয়েছো বলে। সুতরাং একদম সুন্দরভাবে থাকুন, কোনো চিন্তা নেই, আপনার ইনভেস্টমেন্ট উনি দেখবেন। আচ্ছা, সেকেন্ড এবারে আসছি কমেন্টের দিকে। রিয়েল এস্টেট সামথিং, রিয়েল রিয়েল রিনোভেট বলে একজন লিখেছে। উনি বলছে যে এটা একটুখানি জোকসের মতো করে লিখেছে, বলছে যে আপনার আগে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আপনি লিখেছিলেন, সেখানে এমনভাবে বলেছিলেন যে দেখে মনে হচ্ছে ডান দিক যাও, বাঁ দিক যাও, অমুক তমুক সাধু বাবার কাছে যাও, এটসেট্রা। আমার মনে হচ্ছে তুমি ব্যাপারটা দেখোনি, বা আগের ভিডিওগুলো যখন থেকে শুরু করেছে সে সময় তুমি দেখোনি। দেখলে এই কথাটা বলতে না, কারণ ব্যাপারটা হচ্ছে আমি আগের দিন যেটা বলেছিলাম সেটা ওভারভিউ, জানার জন্য যে সত্যি কেউ উৎসাহী কি না। কারণ এখানে বলে না, সর্বত্রই এত মনোসংযোগের অভাব মানুষের মধ্যে, যে 10 থেকে 15 সেকেন্ডের বেশি কোনো জায়গায় দাঁড়াতে চায় না। তারা ভাবে 10 সেকেন্ডের মধ্যে যা পাওয়ার পেয়ে নেব, কিন্তু অবাস্তব ঘটনাগুলো। আমি যেটা আগের দিন বলেছিলাম সেটা গোটাটা ডাইজেস্ট করা, 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে ডান দিক বাঁ দিক বা রাস্তায় এদিক ওদিক করা নয়। যারা আগে দেখেছে তারা জানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে এর আগে কতগুলো করেছে এবং প্রত্যেকটা কত গুরুত্বপূর্ণ ছিল। শেষ অংশে তুমি লিখেছিলে HCL এর কথা। HCL এর 5 বছর রিটার্ন, তুমি 5 বছর এখন দেখছো, কিন্তু HCL কে যদি লং টার্মে দেখো, শুধু HCL বলে না, বেশ ভালো ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে দীপক নাইট্রেটের কথা যদি বলি, কিংবা তুমি মনে করো নাও ইনফোসিসের কথা যদি বলি, কিংবা তুমি মনে করো নাও সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স দিচ্ছে উইপ্রো, তাকেও যদি তুমি লং টার্মে দেখো, দেখবে যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে। একে বলে ক্যাগার। ক্যাগার রিটার্নটা কিন্তু XIRR থেকে বেটার ভাবে রিটার্ন দেয়।
তো সেখানে দেখলেই বুঝতে পারবে রিটার্ন, কিন্তু আমি রিটার্নের কথা বলিনি, কিন্তু এখানে আমি বলেছিলাম ডিভিডেন্ড ইনকামের কথা। ডিভিডেন্ড ইনকাম এত সলিড দেয় HCL টেকনোলজি, অনেকের জায়গা থেকে বেটার, এবং সেখানে রেখে কিন্তু আমি পরে সেটা আসবো, যখন ডিভিডেন্ড ইনকাম নিয়ে এখানেই বলবো তখন বলবো। তৃতীয়ত ব্যাপার, শুভজিৎ অল্প বয়স, আর আমার এই ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম যে জায়গায় সেখানে 20 থেকে 30 বছরের যে ব্র্যাকেটে যারা পড়ছে নর্মালি তাদের দিকে টার্গেট করে এটা। তাই বলে যারা 45-50 তাদের জন্য নেই, অবশ্যই আছে, এমনকি যারা 60 বছর তাদের জন্য আছে। যদি এরকম কেউ থেকে থাকেন যে তার এজ অ্যাবোভ 40 অ্যাবোভ 50, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, ইয়েস বলে দিলেও বুঝতে পারবো যে অ্যাবোভ 50 তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে, প্রত্যেকের জন্য প্রত্যেকের ব্যবস্থা রয়েছে। এবারে বলবো যেটা টার্গেট অনুযায়ী কিভাবে অ্যাচিভ করবে, দ্যাট মিনস হাউ টু অ্যাচিভ, কিভাবে তুমি অ্যাচিভ করবে এই জায়গাটা যাওয়ার জন্য। তাহলে তোমার বয়স এখন কত, অ্যাপ্রক্সিমেট তোমার এখন বয়স, এজ তোমার রয়ে গেছে 25, ফাইন। এই বয়সে তুমি দাঁড়িয়ে রয়েছো, এবং অন্তত তোমার টার্গেট এরিয়া থাকবে অ্যাটলিস্ট 30 ইয়ার্স। বোঝা গেল? তুমি যখন মোটামুটি 55 ইয়ার্স হবে, আমি বলবো 50 to 55 ইয়ার্স, তখন তোমার আর চিন্তা নেই। চিন্তা নেই মানে তোমার হাতে এত পরিমাণ অ্যাসেট চলে আসবে, মানে এতটা তোমার কাছে টাকা জমা হয়ে যাবে যে তখন তুমি নিশ্চিন্তে নিরুপদ্রবে তোমার চাকরি ছেড়ে দিতে পারো। এবং শুধু এইখানে বলে না, তোমার যে অপশনে তুমি কাজ করছো, তুমি 20 ইয়ার্সও করতে পারো, 45 ইয়ার্স যখন তোমার বয়স হবে তখন তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু মোটামুটি লং রান তোমাকে অন্তত 20 বছর তোমাকে টার্গেট রাখতেই হবে, বেশি বই কম না। হয়ে গেল এটা। এবার আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, কিভাবে অ্যাচিভ করব। 1 নাম্বার হচ্ছে তুমি যে ইনকামটা করছো, যেটাই ইনকাম হোক, তুমি লিখেছিলে এখানে যে আমার ইনকাম খুব কম, সামান্য ইনকাম, আমি সেই সূত্রেই বলছি ইনকাম তোমার কিচ্ছু বেশি কিছু দরকার নেই। আমি যে জায়গাটা বলছি সেটা হচ্ছে আর্ন করো অ্যান্ড সেভ করো। বেশ, এবারে প্রশ্ন থাকবে, আমি স্যার 25 বছর বয়স, 20 বছর বয়স, 22 বছর বয়স, আমি এখন কিভাবে আর্ন করব, বা আর্ন কি আর্ন মানে কিন্তু তোমাকে যে বড় চাকরি পেতেই হবে এমন কোনো ঘটনা নেই। তুমি একটা ছোট কোম্পানিতে ছোট চাকরি করো, 10,000 টাকা মাইনে, 12,000 টাকা মাইনে চাকরি করছো, খুব ভালো কথা। তুমি এখানে কি করছো, কিছু আর্ন করছো, মাত্র 1,000 টাকা, যে টাকাটা কত সময় কত উড়িয়ে দেয়, মাত্র 1,000 টাকা তুমি বছরে, মাসে তুমি 1,000 টাকা জমা দাও, জাস্ট এইটুকুই করো, এর বেশি বলছি না। কত পাবে আমি এর পরে বলবো, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং, দেখবে কত গুণ তৈরি করে দেওয়া সম্ভব। তাহলে 1 নম্বর হচ্ছে আর্ন করো এবং সেভ করো। আর্ন কত করবে, সেভ কত করবে, তোমার বয়স অল্প, বার্ডেন কম, সুতরাং সেভের পরিমাণ তোমার এখানে 60 to 70% থাকবে। অর্থাৎ তুমি 10,000 টাকা ইনকাম করো, 6 থেকে 7,000 টাকা তুমি সেভ করতে পারো, উচিত করা তোমার জন্য। কিন্তু তুমি যখন এরপরে বিয়ে করবে, সংসার বাড়বে, বাবা মার খরচ খরচা এটসেট্রা এটসেট্রা, তখন তোমার পরিমাণটা কমে যাবে। আমি 1,000 টাকা মাত্র বলছি, এটা যদি 7 গুণ বাড়িয়ে দাও কত বিশাল হবে সেটা তখন বুঝতে পারবে। তাহলে এটা প্রথম কনসেপ্ট তৈরি হয়ে গেল, আর্ন অ্যান্ড সেভ। সেকেন্ড কনসেপ্টের দিকে যাব, কিন্তু সবসময় মনে রাখবে সেভ, যাই করো স্যালারি আসার সঙ্গে সঙ্গে প্রথম সেভিং, তারপরে বাকি টাকা খরচ খরচা। তাই মানে খরচ খরচা করবে না তা না, কিন্তু ম্যাক্সিমামটা সেভ করবে। তাই মানে কি এন্টারটেনমেন্ট করবে না তা না, অবশ্যই এন্টারটেনমেন্ট, এই বয়স আর ফিরবে না। তুমি বয়সের কথা চিন্তা করে তোমাকে ঘোরা ফেরা খাওয়া সব ঠিক, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ব্যাপার সেটা হচ্ছে তোমাকে একটা টাকা ফিক্সড, 10,000 টাকা ইনকাম হলে 7,000 টাকা ছড়িয়ে রেখে দিচ্ছ। সেকেন্ড কথাটা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল ইওর এক্সপেন্সেস। দেখবে এই বয়সে এসে অনেকেই বড় বড় হোটেল রেস্তোরাঁয় চলে যায়, বিশাল পরিমাণে খাওয়া দাওয়া করে এটসেট্রা এটসেট্রা, সেদিকে গেলাম না, কিন্তু প্রচুর খরচ খরচা করে। আমি সেখানে বলবো খরচগুলো কমানোর চেষ্টা করো। এই খরচ কমানোর জন্য মিস্টার ওয়ারেন বাফেট সব থেকে সহজ রাস্তা বলেছে, সেটা হচ্ছে স্যালারি আসার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম টাকাটা কিন্তু সেভিংসে দিয়ে দাও। 70% টাকা আগে সেভিংসে দিয়ে দাও। 10,000 টাকা পেলে 7,000 টাকা যেই সেভিংস ঢুকে গেল, সঙ্গে সঙ্গে হাতে মাত্র 3,000 টাকা পড়ে রইলো। তখন তো আমার মাথায় চিন্তাটা আসবে উল্টো দিক থেকে, যে তাহলে একটা কাজ করি না, থাক এখন বরঞ্চ আমার যাতায়াত খরচা লাগবে, টিফিন লাগবে, সারা গোটা মাস পড়ে রয়েছে, মাত্র 3,000 টাকা চলবে কি করে, এই চাপ যখনই চলে আসবে তুমি আর উল্টাপাল্টা খরচা করতেই পারবে না একদম। এবারে এই যে 3,000 টাকা তোমার কাছে থাকলো না, এর থেকে 1,000 টাকা শুধু তোমার এন্টারটেনমেন্ট জন্য রেখে দাও, 500 টাকা এন্টারটেনমেন্ট জন্য রেখে দাও তোমার খরচ খরচার পরিপ্রেক্ষিতে, কারণ এটা আবার তোমার দরকার, না হলে নয়, এটুকু কেউ লাগবে। কারণ 55 বছর বয়সে কি তুমি কোটি কোটি টাকা পেলে ঠিক, কিন্তু এই বয়সটা পারবে না, সুতরাং এটাকেও একটু দরকার আছে। আমি এটা বুঝেছি ক্লায়েন্টদের কনসেপ্ট থেকে, কারণ থিওরি বলছে কিছু খরচা করবে না, শুধু জমাও, কিন্তু ক্লায়েন্টদের কনসেপ্ট থেকে আমি বলেছি যে তোমাকে কিন্তু এইখানে চেক করতে হবে।
এবার আসছি 3 নাম্বার পয়েন্টের দিকে, কন্ট্রোল এক্সপেন্স নিশ্চয়ই বুঝে গেলে। যে খরচাগুলো করতে যাচ্ছ চেপে দাও, না এত খরচা করবো না, এত দামে সিগারেট খাবো না, এত দামের হোটেলে যাব না। একই তো জিনিস পাচ্ছি আমি, যেখানে এক জিনিস পাচ্ছি সাধারণ একটা কোনো খাবার, একটা স্যান্ডউইচ, আমি ছোট দোকানে গেলে আমার সেখানে 55 টাকা, সেটাই তোমার 500 টাকা দিতে হচ্ছে বড় জায়গায়। আমি ছোট জায়গা থেকে নেবো, বড় জায়গাতে নিতে মানে নেই। আর এই 500 টাকাটা যদি কম্পাউন্ডিং হয় 20 বছর ধরে, 500 টাকাটাই লাখ টাকা হয়ে যাবে। কত তোমার ইনফ্লেশন আসবে, 6% ইনফ্লেশন। ইনফ্লেশন ধরে আমি দেখিয়ে দেবো তোমার কত টাকা হতে পারে এক্স্যাক্টলি। 3 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে বিল্ড ইয়োর অ্যাসেটস। নিজের অ্যাসেটসটাকে বাড়ানোর চেষ্টা করো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কথাটা বললাম, কিন্তু কথাটা মনে রাখো, প্রথম দিন থেকে ডে 1 যেদিন থেকে তোমার ইনকাম শুরু হলো সেদিন থেকে অ্যাসেট তৈরি করতে শুরু করো। অ্যাসেট মানে প্রথম হচ্ছে কি, অল্প বয়স, এখন তোমার নজর থাকবে সোজাসুজি ইকুইটি মার্কেটের দিকে। ইকুইটি মার্কেটের স্টক যেগুলো ভালো মন্দ কিছুটা ভাঙ্গার স্টক, একটুখানি গেম খেলতে পারো, বয়স অল্প, সুতরাং তুমি এখানে একটুখানি পেনি স্টক কিছু সামান্য বিস্তর রাখলে, বড় স্টক কিছু, এরকম একটা জায়গা আমি পরে যদি চাও উৎসাহ থাকে আমাকে জানিও, সেখানে আমি পুরো ডাইভার্সিফাই করে দেবো অল্পদের জন্য, অল্প বয়সী তাদের জন্য, যে কত পার্সেন্টের মধ্যে তুমি লার্জ রাখবে, মিড স্মল কোনটা কত রাখবে, কতটা তোমার পেনি বা ভাঙ্গার স্টকের জন্য রাখতে পারবে। কারণ এখানে গেম খেলার জায়গা থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে গেমের জায়গাটা কমে যায়, ফলে সেইখানে কিন্তু রিস্ক তৈরি হচ্ছে। একটা 50 বছরের ভদ্রলোক যদি আসেন, আমি কোনোদিন তাকে পেনির কথা বলবো না, বরঞ্চ তাকে বলবো আপনি ধৈর্য ধরে সমস্ত লার্জ ক্যাপ রয়েছে বা বন্ড, যেটা আমার কর্পোরেট বন্ড জানতে চেয়েছিলাম, আমি বলবো এরপরে আরও ব্যাপার ইন্টারেস্টিং আছে, সেগুলো এখন না, আগে যেটা চলছে সেটা কমপ্লিট করি, না হলে এই কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। তাহলে অ্যাসেট তৈরি হচ্ছে ইকুইটি মার্কেট। কেউ মনে করলে আমি ইকুইটি বুঝি না, আমার মিউচুয়াল ফান্ড বেটার, ভেরি গুড। মিউচুয়াল ফান্ড যথেষ্ট ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে, যেখানে তোমাকে অ্যানালিসিস করতে হবে, রিসার্চ কিচ্ছু, তোমার সামান্য একটা টাকা দিলে তার বদলে ফান্ড ম্যানেজার তোমারও সব কাজ করে দিচ্ছে। অনেক সেফ, অনেক সিকিউর এগুলো। মিউচুয়াল ফান্ড রাখছো, ইটিএফ রাখছো। আর একটা সাংঘাতিক কাজ করতে পারো, যেটা কিন্তু এটা যাকে রিভলিউশন বলা যেতে পারে, রিয়েল এস্টেট। ছোট থেকে রিয়েল এস্টেটের দিকে টার্গেট করো। রিয়েল এস্টেট কিন্তু ছোট থেকে যদি টার্গেট করো, আমি দেখেছি এই রিয়েল এস্টেট নিয়ে আসে আমার কাছে সব, অনেকটা টাকা সঙ্গে নিয়ে আসে তারা, কিন্তু রিয়েল এস্টেটে বেশি বয়সে এসে কোনো লাভ নেই। একটু টাকা জমানোর চেষ্টা করো, যেমন প্রথম দিকে ইকুইটি রাখো, ইকুইটিতে একটা বড় টাকার যে পরিমাণ হয়ে গেল, তখন তুমি ওখান থেকে তুলে নিয়ে গিয়ে রিয়েল এস্টেটে ছোটালে জমি কিনে রাখলে, সেইখান থেকে একটা ভালো মতো আইদার ওটাকে রিসেল করলে, অথবা সেখানে একটা বাড়ি তৈরি করে ফেললে ছোট মতো, সেটাকে তুমি রিসেল করতে পারো, অথবা সেটাকে তুমি ভাড়া দিতে পারো, যার থেকে তোমার 25 বছর পরে গিয়ে তার থেকে একটা বিরাট রিটার্ন আসবে। একটু টাকা সেখান দিয়ে 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 পুরো বিল্ডিংটা তৈরি করে ফেলো, সেখান থেকে একটা ভাড়ার একটা ইনকাম আসবে, সেটা দেখবি 55 বছর বয়স, 50 বছর বয়সে গিয়ে একটা বড় টাকা তোমার কাছে চলে আসছে। একদম ক্লিয়ার, কারণ রিয়েল এস্টেট কখনো লস হয় না যদি কিনা ভালো জায়গায় ভালো রাখতে পারো। কারণ মানুষ যত পপুলেশন বাড়ছে তত শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে, আর গ্রামে যখন মানুষ ঢুকছে আস্তে 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 আস্তে, তখন সেখানে কিন্তু তাকে একটা বড় মানে কি বলবো, মানে ভালো টাকা নিয়ে তারা আসছে, শহরে পাচ্ছে না। যেমন জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি, কথার প্রসঙ্গে এগুলো সব। এক সময় আমরা যখন ছোট ছিলাম, মোটামুটি আমাদের 22-25 বছর বয়স ছিল, তখন আমাদের এলাকাতে যেসব জমি ছিল সেগুলো যে দামে ছিল, তার থেকে অন্তত পক্ষে 25 থেকে 30 গুণ হয়ে গেছে, জাস্ট 25x হয়ে গেছে। ইভেন জমি আমাদের এখানে কোথাও নেই, তার বোঝা যাচ্ছে শহর অঞ্চলে কোথাও জায়গাই নেই। যে সামান্য এক চিলতে জমি যেখানে রয়েছে, সেই তারই ভ্যালুয়েশন কোটি কোটি টাকা, এখন কোটি কোটি। সুতরাং ন্যাচারালি বুঝতে পারছো কত সাংঘাতিক পরিস্থিতি হচ্ছে। প্রত্যন্ত গ্রামও হু হু করে বাড়ছে জায়গা, যখনই পরিবহন ব্যবস্থা হচ্ছে ততই উন্নতি হচ্ছে। সিম্পল স্ট্রেট বলা, এজে রাখো। আর বন্ডে রাখার ব্যাপারটা বলে ঠিকই, আমি এখন তোমাকে সেখানে বলছি না, বোঝা গেছে। এখানে তুমি এর সঙ্গে সঙ্গে অ্যাসেট তৈরির সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করবে, যেটা কেউ বলে না, সে কাজটা আমি এখানে তোমাকে বলছি। সেটা হচ্ছে যে তোমার এর জন্য কিন্তু ইন্স্যুরেন্সের দিকে নজর দাও। ইন্স্যুরেন্সের দিকে নজর দাও কেন বলছি, আমি তোমাকে দুটো ইন্স্যুরেন্সের কথা বলছি। একটাকে বলছি টার্ম ইন্স্যুরেন্স, নট এলআইসি, টার্ম ইন্স্যুরেন্স বা টিই। এই টার্ম ইন্স্যুরেন্সটা কেন বলছি, তোমার বয়স এখন মাত্র 25, 500-700 টাকা করে প্রতি মাসে মাসে যদি তুমি জমা দিতে পারো, এখানে একটা প্রিমিয়াম দিতে পারো। এই টার্ম ইন্স্যুরেন্সের আমি ছোট্ট করে বলে দিই, 25-30 বছর পরে, 40 বছর পরে তুমি কিন্তু 1 টাকাও রিটার্ন পাবে না। এটা ধরে নাও টাকাটা তোমার কিন্তু লস হলো। এখন নাও, আরেকটু পরে তোমার যখন মনে হচ্ছে তুমি করতে পারো, হ্যাঁ, যখন তোমার 10,000 টাকা মানে তখন তোমার পক্ষে 800 টাকাটাও চাপ, বুঝি। এবার আমি কি বলছি, তুমি যেই মুহূর্তে ইনভেস্ট করলে, এটা গিয়ে
তোমার পরিবারের ক্ষেত্রে বিরাট বড় সেভ করবে। মাত্র 800 টাকা করে যদি কেউ জমা করে যায় এবং এটা যদি লং রানে কেউ রাখতে পারে, অ্যারাউন্ড 25-30 বছর ধরে সে জমা দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার যে টার্ম ইন্স্যুরেন্স, ধরো তুমি মারা গেলে, ক্ষেত্রে যে থাকবে সে কিন্তু কোটি টাকার উপরে পাবে রিটার্ন। মানে এটা তোমার যে এক একজন মানুষের তো আর মেকআপ হয় না, কখনো সম্ভবও না, অবাস্তব কথা, কিন্তু তার বদলে টাকাটা এলে তাও তো সংসারটা, ফ্যামিলিটা বাঁচবে। তো এইটার জন্য টার্ম ইন্স্যুরেন্স দরকার। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের কথা আমি বলছি। মেডিকেল ইন্স্যুরেন্সটা কিন্তু জরুরি, ভীষণই জরুরি। মেডিকেলে যে কত খরচা হয় মানুষগুলো আমাদের কোনো আইডিয়ার বাইরে। মানে এরকম ঘটনা ঘটছে, মানে আমার বাবার ক্ষেত্রে বলতে পারি, যখন হসপিটালে ভর্তি করে দিয়ে মানে গোটা মাসের মাইনে দিয়ে ফিরছি, মানে সে আবার ফোন আসছে যে অলরেডি শেষ হয়ে গেছে, আবার জমা দাও। মানে বোঝা যাচ্ছে কি পরিমাণ, গোটা মাস, সারা মাসের সমস্ত টাকা চলে গেল ঠিক কয়েক ঘন্টার মধ্যে। মানে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি এমন আসে, সব কিছু ঘটিবাটি বিক্রি করতে অ্যাটলিস্ট মিনিমাম একটা যদি অ্যামাউন্ট ইনশিওর করা থাকে, ফার্স্ট লেভেলে ধাক্কাটা সহ্য করা যায়। তারপর তো আস্তে আস্তে চেষ্টা তো চলে, মানুষ তো নিজের আপনজনকে তো হারাতে কেউ চায় না, কিন্তু সব কিছু একটা লিমিটেড, সব কিছুকে নিয়ে চলতে হয়। সুতরাং একটা মিনিমাম একটা জায়গা থাকলে ভালো হয়। তোমার এখন শুরু হয়েছে ইনকাম, তো এই মুহূর্তে যদি বিরাট টাকা ধাক্কা পড়ে, তখন তোমার যেসব সেভিংগুলো করেছিলে সেগুলো তো হাত পড়ে যাবে এবং সেগুলো সব শেষ হয়ে যাবে। বোঝা গেছে? এবার আসছে কি এর সহযোগী ব্যাপার, এই যে অ্যাসেট তৈরি হলো না, অ্যাসেটটাকে কিন্তু ডাইভার্সিফাই করতে হয়। আগের দিনে এটা নিয়ে বলছিলাম কথা, শর্টে একটুখানি বলে দিই। লিকুইড ইমার্জেন্সি ফান্ড একটা টাকা সবসময় রেখে দেওয়া উচিত 6 মাসের জন্য। 6 মাসে তোমার প্রতি মাসে যদি 10,000 টাকা করে এক্সপেন্স হয়, কথার কথা বলছি, সেক্ষেত্রে তোমার জন্য যারা 20-30 বছর তাদের কোনো এক্সপেন্স তেমন নেই, তাদের জন্য বেশি কিছু না। আমি যখন পরের রেঞ্জে যাব সেখানে কি এটা ডিটেলসে বলবো, কারণ তাদের জন্য কিন্তু এটা লাগবে। এদের জন্য এখন লাগছে না, কারণ এক্সপেন্স বাবা মারা আছে বা মাথার উপর যারা আছে তারা এই হেডেকগুলো নিয়ে নিচ্ছে, সুতরাং তাদেরকে চাপ নেই, তাদের নিশ্চিন্তে শুধু সেভিংস করার জায়গাটা থাকে। কারণ আমাদের সেই জেনারেশনটা সময়টা ছিল, আমরা তখন সেভিংস করার চেষ্টা করেছিলাম, কিন্তু অসুবিধা ছিল, যাই হোক পরের ব্যাপার। 5 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব মনোযোগের সঙ্গে পয়েন্টটাকে লক্ষ্য করো। সেটা হচ্ছে অ্যাভয়েড কি অ্যাভয়েড করতে বলছি? লায়াবিলিটি। আমি বহু মাত্রায় অসংখ্য মানুষকে দেখেছি, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি কথাগুলো, কোনো গল্প নয়, যে তারা ইনকাম তো বিশাল করছে, বড় বড় কর্পোরেট, বড় বড় লেভেল, নাম এখানে বলা যাবে না, কনফিডেন্সিয়াল ব্যাপার বলে, কিন্তু তাদেরকে বড় বড়, আজও তারা খুব বিখ্যাত রয়েছেন, তারা ইনকাম বহু লক্ষ মাসে, কিন্তু তাদের যে কাজটা, তারা কিন্তু লায়াবিলিটি করে গেছে সেরকম। বড় বড় দামি দামি গাড়ি স্ট্যাটাস রাখার জন্য, মানে বড় লেভেলের সমস্ত ক্রেটা মেটা হ্যানা ত্যানা, সাফারি টাফারি, দামি দামি 14 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, তাদের ইএমআই ভরে যাচ্ছে বড় বড় টাকা। বিশাল লেভেলের 3 রুম 4 রুমের সমস্ত ফ্ল্যাট নিয়েছে, তার ইএমআই ভরে চলেছে 50,000 টাকা, 55,000 টাকা করে ইএমআই। একজন লোকের মাইনের থেকে বেশি তারা কিন্তু ইএমআই ভরছে। তাহলে কি প্রবলেমটা হচ্ছে? এদের সেভিংসটা কমে যাচ্ছে। তো তোমার, ওনার মাইনে এখন 4 লাখ কি 5 লক্ষ টাকা মান্থলি হতে পারে, কিন্তু তার থেকে যখন 1.5-2 লক্ষ টাকা শুধু স্ট্যাটাস মেনটেন করার জন্য চলে যাচ্ছে, গাড়ির সোফার লাগছে বা গাড়ির মেনটেন্যান্স, ফ্ল্যাট মেনটেন্যান্স, বড় বড় জায়গা, সে বিশাল যে স্ট্যাটাস রাখা বলে যাকে, ব্যবস্থা করা, পার্টি অ্যাটেন্ড করা, বড় বড় ছোটোখাটো জায়গায় হবে না, যেসব জামা কাপড় সেগুলো বিরাট দামি না হলে হবে না, এগুলো বহু দেখেছি। এবং তার ফলে সবচেয়ে বড় মুশকিল করে তারা লাইবিলিটি। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা লাগে, এখানেই আমি একটা ছোট্ট কথা বলবো, এমন এমন ছেলে মেয়েদের দেখেছি যারা ইনভেস্টমেন্ট করতে এসছে, কত বয়স, 22 বছর, 25-30 বছর, এই রেঞ্জেই দেখেছি, তারা এত অল্প বয়স থেকে লোন নিয়ে বসে আছে। একটা হাউস লোন নিয়ে রেখেছে, একজনের মাইনে হচ্ছিল মোটামুটি 30,000 টাকা কাছাকাছি, তার হাউস লোন মেটাতে গিয়ে আর্ধেকের টাকার বেশি মাইনে চলে যাচ্ছে, এবং মাসের শেষে কি হিমশিম খাওয়া অবস্থা, আরও লোন নিতে হচ্ছে, এবং লোনের জন্য এই মুহূর্তে খুঁজছে যে স্যার কোথায় লোন পাওয়া যেতে পারে, আমি একটা পার্সোনাল লোন নেবো, কারণ চালাতে পারছি না, এমন পরিস্থিতি, হঠাৎ করে টাকার দরকার পড়েছে, সোনাগুলো যেগুলো বিয়েতে পেয়েছে সব বন্ধক দিয়ে ফেলেছে, হাতে আর টাকা নেই, একেবারে সাংঘাতিক পরিস্থিতি, টাকার ভীষণ জরুরি, এবং এই কাজ কি করছে, একটার পর একটা ইএমআই নিয়ে গেছে। ওয়াশিং মেশিন ইএমআইতে নিয়েছে, দামি অ্যাকোয়াগার্ড ইএমআইতে নিয়েছে, তারপরে এখন জমি ফ্ল্যাট নিয়েছে ইএমআইতে কিনেছে, এইগুলো নিয়ে নিয়ে একেবারে সাংঘাতিক নাজেহাল হাল, কিচ্ছু নেই হাতে, এরকম ভয়ঙ্কর। তো প্রথম কাজ এই বয়সে বলবো, কোনো লোন নেবে না। যদি নিতে একান্ত হয়, কি কারণে নিতে হবে আমি জানি না, যদি নিতে হয় খুব আর্থিক অবস্থাকে, তাড়াতাড়ি ওটাকে শোধ করো, সুদ আসল সব মিলিয়ে টোটালি ঝাড়া হাত পা হয়ে যাও। আমি লোন নিতে না করি, যতটা পারবে লাইবিলিটিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কেন লাইবিলিটিটা তোমার একটা বিরাট বড় ক্ষতি করে দিচ্ছে। হয়ে গেল অ্যাভয়েড লাইবিলিটিস, ভীষণ জরুরি, যতদূর চেষ্টা রাখবে লোন যেন নিতে না হয়।
যে লোন নিয়ে ফেলেছো তার প্রথম কাজ সেভিংস নয়, তার প্রথম কাজ হচ্ছে লোনটাকে শোধ করা। লোন শোধ করার পর বাকি কাজ করো। লোন পুরো খেয়ে ফেলছে একটা মানুষকে, প্রচুর মানুষকে দেখেছি যে মানে এখন এখানে নাম বলতে চাইছি না, কিন্তু মানে এমন জায়গা সে চলে গেছে যে চাকরি যাওয়ার পর সে পাগলের মতো অবস্থা, স্ট্যাটাস চলে গেছে, সংসার চলে গেছে, সব চলে গেছে, এবং সে এখন মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এই লাইবিলিটি চোকাতে 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 সব শেষ। কারণ এটা তো যেটা হয় এই ধরনের কর্পোরেট লেভেল তো এরকমই, আজ আছে কাল নেই। এবারে যে জিনিসগুলো কিনে ফেলেছে সেগুলো তো তারা ছাড়বে না, গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে, ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছে, স্ট্যাটাস রাখার জন্য বাকি সব যা রেখেছিল সব বিক্রি করছে। বাড়ির পরিবারের যখন হাত পড়ছে তখন ন্যাচারালি তাদের ক্ষেত্রে প্রবলেম শুরু হচ্ছে, তারা ছেড়ে চলে যাচ্ছে এরকম পরিস্থিতি দেখে। তো মানসিক টর্চার শুরু হয়ে যাচ্ছে, ভীষণ ভয়ঙ্কর ব্যাপার, খুলে বলা যাবে না বেশি কিছু, এই ঘটনাটা ঘটছে। এবারে আসছি নেক্সট 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে লেট কম্পাউন্ডিংকে তার কাজ করতে দাও। কম্পাউন্ডিং ব্যাপারটা নিয়ে এবারে আমি বলবো। এবার আমি বলছি 1000 টাকা করে যেটা রেখেছিলে, খুব সামান্য পরিমাণে যদি রেট অফ রিটার্নও পাওয়া যায়, তাহলে পর তুমি যদি এটা 30 বছর ধরে রাখো, সেক্ষেত্রে যদি 12% যদি আমি মিনিমাম 12% তোমার ডেট ফান্ডের ক্ষেত্রে হয় বা এই ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তোমার অ্যামাউন্ট দাঁড়াবে 30 বছর পরে 35 লাখ টাকা, বোঝা গেল 35 ল্যাক্স। কিন্তু যদি 12 না হয়, এটা যদি 18 হয়ে যায়, 18% হয়ে যায়, 30 বছর ধরে মাত্র 1000 টাকা করে, এটা তো অবাস্তব। একটা আজকে তোমার মাইনে যা থাকতে 70% তুমি সঞ্চয় করছো, অথচ 1000 টাকা মাত্র রাখছো, মানে 10,000 টাকা মাইনে 7,000 টাকার জায়গায় 1000 টাকা দিচ্ছ। তাও যদি মেনে নিই, তাও আমি 18% ধরছি, আর তুমি কিচ্ছু রাখলো না, শুধু 1000 টাকা করে একটা জায়গায় রেখে দিয়েছো, মিউচুয়াল ফান্ড মাসে মাসে কেটে যাচ্ছে, SIP করে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলে, মাসে মাসে কেটে যায়। তাহলে তুমি কি করবে, এটা কিন্তু 1 crore ছাড়িয়ে যাচ্ছে, এক্সাক্ট অ্যামাউন্ট হচ্ছে 1.43 crores, 1,43,00,000 টাকা হয়ে যাচ্ছে। এবার আসবে ইনফ্লেশনের জন্য এটা কমে যাচ্ছে, ঠিক কথা, ইনফ্লেশনের কমে এটা 38 লাখ টাকায় চলে আসছে, মানে আজকের দিনে 38 লাখ টাকা তুমি পাচ্ছ। বেশ, এবার তুমি যখন ইনফ্লেশনের কথা আসছো, তখন আমি স্টেপ আপের কথাতে আসবো। এবার স্টেপ আপটা কি জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, 1000 টাকা করে তুমি রাখছো, আজকে তোমার মানে 10,000 টাকা, আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে তোমার যে 10,000 টাকা মাইনেতে 10 থাকবে না, 11,000 12,000 13,000 করে বাড়তে বাড়তে যাচ্ছে, কখনো 15 20 25 30 ডবলও বেশি হয়ে যায়, খুব স্বাভাবিক ঘটনা। তাহলে 1000 টাকাটা তুমি কেন 1000 টাকা রেখে দিচ্ছ, 1000 টাকাটা একটু বাড়িয়ে দাও, 1000 টাকাটা 10% যদি স্টেপ আপ করো, তাহলে সামনের বছর 1100 হবে, হয়ে গেল। তারপরে আবার 10% যদি হয়, তাহলে তোমার মোটামুটি 1210 টাকা হবে। ঠিক এইভাবে মাত্র একটু 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 করে জাম্প করতে 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 এটা এগোবে। যদি এই ফর্মুলাটা লাগাও, এখানে SIPর মধ্যে ফর্মুলা রয়েছে, তুমি যখনই SIP করতে যাবে অফলাইনে গিয়ে করতে পারো, নাহলে অনলাইনে করো, সেখানে স্টেপ আপ দেখবে 10% মাত্র করে রাখো, অনেক আরো বেশি করে। তাহলেই 1.43 crore যেটা ছিল, যেটাকে আমি ইনফ্লেশন দিয়ে 38 লাখ নিয়ে এলাম, সেটাকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি 2 crores ছাড়িয়ে চলে যাবে, আর 2.5 crores আবার ইনফ্লেশন দিয়ে নামিয়ে আনলেও সেটাও কিন্তু 90 lakhs, মানে 1 crore কাছাকাছি চলে যাচ্ছে, শুধুমাত্র যদি তুমি স্টেপ আপটাকে অ্যাড করো। বোঝা যাচ্ছে আমি যেটা বললাম, স্টেপ আপ করো, 88 লাখ দাঁড়াবে ইনফ্লেশন অ্যাড করার পর, একদম ক্লিয়ার। তাহলে বুঝতে পারছো, তুমি যে দুঃখ করছিলে, যে ছেলেটা বলছিল এখানে যে আমি খুব সামান্য ইনকাম, 1000 টাকা করে কি জমাতে পারবে না সে সামান্য ইনকাম থেকে, এই মাত্র 1000 টাকা করে রেখে যাও, আর যদি পারো স্টেপ আপটা করে যাও, তুমি নিজের চোখে দেখতে পারবে কি হয় কি না হয়। আগামী 5 বছরের আগে কোনো উত্তর নেই, 5 বছরের মধ্যে কতবার পড়বে, কত নেগেটিভ হয়ে যাবে, আর থেকে হয়ে যেতে পারে, তবুও তুমি ইনভেস্ট করে যাও, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করো, সবচেয়ে সহজ রাস্তা, দেখো না কি হয় না হয়। হয়ে গেছে। আজকে আরো অনেক বিষয়গুলো রয়ে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে বিষয়গুলো নিয়ে সব বলা যাচ্ছে না, বিরাট বড় হয়ে যায় ভিডিওটা। আমার যেটা বলার ছিল এবার হচ্ছে 3টে পিলার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য রয়েছে, সেই 3টে পিলারকে নিয়ে কথা বলবো। আরেকটা কথা সবাই প্রশ্ন করে, এসেই প্রশ্নটা করে যে কত টাকা আমি জমাবো, মানে আমি এখন থেকে টার্গেট কত, টার্গেট ছাড়া তো কোনো কিছু হয় না। আমার আজকে এইখানে দাঁড়িয়ে রয়েছি, আমার আজ থেকে 30 বছর পরে কি 25 বছর পরে গিয়ে আমি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম করার জন্য আমার আজকের এক্সপেন্সের তুলনায় কত গুণ আমাকে টোটাল জায়গায় রাখতে হবে, সেটা দেখবো। যদি এই ব্যাপারে কারো উৎসাহ থাকে, সেও আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে এর পরের স্টেপে আমি সে ব্যাপারটা নিয়ে কথা বলবো।